দর্শক, পুঁজিবাজারে ব্যাংকের লভ্যাংশ এবং পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। আপনাকে স্বাগত আমাদের স্টার বি স্টুডিওতে। থ্যাংক ইউ। প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, একসময় ব্যাংকগুলোকে বলা হতো পুঁজিবাজারে ব্লু চিপ শেয়ার, কিন্তু সেই ব্যাংকগুলোই এখন লভ্যাংশ দিতে পারছে না। কেন এমন পরিস্থিতি তৈরি হলো? ধন্যবাদ। আপনার আজকে যে অবস্থায় আমরা এসেছি সেটা কিন্তু অনেক দিন ধরেই আমরা বলে আসছি যে এই ধরনের একটা সিচুয়েশন হবে। ব্যাংকগুলি গত 15 বছর ধরে ধারাবাহিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ হচ্ছে যে এটা আমরা যেটাকে বলি যে আপনার অগাধভাবে লোন যেটা দিয়েছে, লোন ডিসবার্সমেন্টের কোনো নিয়মকানুন মানা হয় নাই। এবং আমরা দেখে আসছিলাম যে অনেকগুলি ব্যাংক এমন পর্যায়ে চলে যাচ্ছে যে লোন দিয়েই যাচ্ছে কিন্তু রিকভারি হচ্ছে না। কিন্তু তারপরেও ওনাদের মধ্যে কোনো আমরা সচেতনতা দেখিনি। এবং তারই আজকে যে আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি যে ধরেন আমাদের এখানে যে পরিমাণ ব্যাংক আছে তার মধ্যে সবাই সর্বস্বীকৃতি, ইভেন ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকও বলছে 10 থেকে 12টা ব্যাংক ডিভিডেন্ড পেইং স্টেজে আছে। এবং বাকি যারা আছে তারা এই বছর দিতে পারে নাই এবং এটা হয়তো আরও 2-1 বছর কন্টিনিউ করবে। কারণ এটা তাদের যে পুঞ্জীভূত লোকসান সেটার কারণে ওনাদের ক্যাপিটাল কমে গেছে। এবং ক্যাপিটাল কমে যাওয়ার কারণে যেটা হয়েছে যে ক্যাপিটাল শর্টফল যেটা বা ক্যাপিটাল এডিকুয়েসি আমরা যেটা বলি সেটা রিকভার করতে হবে। সেটা রিকভার করতে হলে দুটো উপায় আছে। আপনার আইদার যে লোন আপনি দিয়েছেন সেটা রিকভার করতে হবে, অথবা এক্সট্রাঅর্ডিনারি প্রফিট করে সেখান থেকে আপনাকে কিছুটা কভার করতে হবে, এবং পুঁজি বাড়াতে হবে, ক্যাপিটাল এনহান্সমেন্ট। কিন্তু এই তিনোটার কোনোটাই আমরা এই বছর দেখিনি। এবং এটা মানে কিছুটা দেখেছি কয়েকটা ব্যাংকের, বাট অনেক বড়ভাবে এটা দেখা যায়নি। আগামী 2-3 বছর হয়তো এই স্টেজটাই আমাদেরকে পার করতে হবে। অ্যাট দ্য সেম টাইম যে আপনি যেটা বলেন ব্যাংকের সাথে সাথে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে লিজিং কোম্পানিগুলি। যে লিজিং কোম্পানিগুলি একসময় একটা হেলদি সিচুয়েশন ছিল, বাট গত 5-7 বছর ধরে আমরা জানি যে ব্যাংকের যে অবস্থা, লিজিং তার আগেই ওই অবস্থায় চলে গিয়েছে। এর মধ্যে হয়তো কিছু লিজিং টিকবেই না। বাংলাদেশ ব্যাংক বলছে যে 6টা টিকবে না, কিন্তু আমাদের যে ধারণা হয়তো এটা যত সময় যাবে আমরা আরও মানে যেই যে ডাস্ট আন্ডার দ্য কার্পেট উইল কাম আউট, সেখানে দেখা যাবে যে আরও বেশি ক্ষতির পরিমাণ বাড়ছে। তো এই যে আপনার এগুলি তো আপনি যেটা বলেন যে ব্লু চিপস ছিল, ব্যাংক ছিল, লিজিং কোম্পানি ছিল, সাম অফ দ্য ইন্স্যুরেন্স ছিল। ইন্স্যুরেন্সগুলি এখন পর্যন্ত আমরা দেখছি যে ঠিকভাবে চলছে। বাট তারপরে ম্যানুফ্যাকচারিংও যদি আপনি দেখেন, এখন ম্যানুফ্যাকচারিংয়ে যারা ধরেন অনেক প্রফিট দিত তাদেরও একটা সমস্যা হবে যে তাদের লোন যে মানে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাক্সেস টু দ্য ফান্ড। এই অ্যাক্সেস টু দ্য ফান্ডটা তো কমে যাচ্ছে, কারণ আমার যে ব্যাংক ছিল, যে লিজিং কোম্পানি ছিল, সেগুলি দিন দিন কমে যাচ্ছে যে লোন ডিসবার্সমেন্টের মধ্যে। তার মানে হচ্ছে যে যেসব ম্যানুফ্যাকচারিং কনসার্ন ছিল, সার্ভিস সেক্টরে ছিল, ওনাদের এক্সপানশনও একটা পর্যায়ে যে স্লো হয়ে যাচ্ছে। চিন্তা আমরা এই যে ডিভিডেন্ডটা কমে যাওয়া, এটা একটা আনফর্চুনেট ইভেন্টের মধ্যে আমরা পড়েছি। সো এই ট্র্যাপ থেকে আমরা কবে বেরোতে পারবো আমরা শিওর না, বাট এইটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই যে ব্যাংকের এক সময় বলা যায় যে সবাই খুবই আগ্রহ থাকতো ব্যাংকের শেয়ারে যুক্ত হওয়ার জন্য, তো সেই ব্যাংকগুলোতে এই অবস্থা যেটা আপনি বলছিলেন যে যেই লোনগুলো দেওয়া হয়েছে সেই লোন হচ্ছে উসুল করতে পারেনি বা সেই অর্থ উসুল করতে পারেনি, এটা তো একটা বলা যায় যে একটা জাতীয় সমস্যায় পরিণত হয়ে গেছে পুরো ব্যাংকিং খাতের জন্য। তো এই অর্থ ফেরত আনা ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা এই ব্যাংকগুলোকে পুঁজিবাজারে আবার ঘুরে দাঁড়ানোর জন্য? প্রথম হচ্ছে যে আপনার চেষ্টা করে যেতে হবে ফিরিয়ে আনাটা অত্যন্ত কষ্টকর কাজ। কিন্তু আপনি যেটা বললেন যে রেকলেস ডিসবার্সমেন্টের, লোন ডিসবার্সমেন্টের কারণে দি এন্টায়ার ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যান্ড সিস্টেম ইজ ইন এ বিগ ট্রাবল। এটা আপনার অস্বীকার করার কোনো উপায় নেই। এটা একটা বিগ লাইবিলিটিস ফর দ্য সেন্ট্রাল ব্যাংক টু রিকভার অ্যান্ড মোর ফর দ্য গভর্নমেন্ট, বিকজ ইটস এ নিউ গভর্নমেন্ট মাত্র আসলো, এসে ওনারা যেই আপনার একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ওনারা ইনহেরিট করেছে, এটা ফিক্স করতে অনেক সময় লাগবে। অ্যান্ড দেন দ্য গ্রোথ উইল কাম। তো এখন আপনি যেটা বললেন যে এটার থেকে কীভাবে বেরোনো যাবে, যে ব্যাংকগুলি এখনও তো ধসে পড়ে নাই এবং পড়বে না ইনশাল্লাহ। যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ইমিডিয়েট ক্যাপিটাল এনহান্সমেন্টে যেতে হবে, অথবা যে ব্যাংকগুলি টিকে আছে তাদের মধ্যে কিছু মার্জার অ্যাকুইজিশন হতে হবে। এখানে আপনার আমাদের এখানে তো এক্সেসিভ নাম্বার অফ ব্যাংকস, হ্যাঁ, যে এত ব্যাংকটা আদৌ দরকার আছে কিনা, দ্যাট ইজ এ ডিসিশন দ্যাট হ্যাজ বি টেকেন বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য সেন্ট্রাল ব্যাংক। যদি না হয় তাহলে আপনার নাম্বার অফ ব্যাংকসের সংখ্যা কমিয়ে আনতে হবে, কিন্তু ক্যাপিটাল বাড়াতে হবে। আদার দেন এনহান্সিং দ্য ক্যাপিটাল, ইনক্রিজিং দ্য ক্যাপিটাল, আপনার এটা ইমিডিয়েট ফিউচার এটা রিকভারি করা নেক্সট ইম্পসিবল। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তারা সবসময় বাজারের পরিস্থিতি দেখে, কোন কোম্পানির
কন্ডিশন কি এসব দেখে। তো এই যে এতগুলো ব্যাংক লভ্যাংশ দিতে পারছে না, এই বিষয়টা যারা বিনিয়োগকারী রয়েছে তাদেরকে কি ধরনের মেসেজ দিচ্ছে? ওয়েল, ইটস ভেরি আনফর্চুনেট, কারণ যারা আপনার ধরেন লং টার্ম বিনিয়োগকারী, আমরা যাদেরকে বলি লং টার্ম ইনভেস্টার, ওদের ফার্স্ট চয়েস ছিল ব্যাংক। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে ব্যাংক, যারা লং টার্ম ইনভেস্টার তাদের ফার্স্ট টার্গেটই থাকে ব্যাংক, বিকজ ব্যাংক ইজ এক্সট্রিমলি রেগুলেটেড বাই দ্য ব্যাংক ইটসেলফ, বাই দ্য SEC অ্যান্ড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যাজ দ্য প্রাইমারি রেগুলেটর। কিন্তু আমাদের এখানে যেটা হলো যে আমাদের এখানে একটা রেগুলেটরি ফেলিওর হয়েছে, এটাও অস্বীকার করার কোনো উপায় নেই। এখন যারা লং টার্ম ইনভেস্টার ছিল, যারা ডিভিডেন্টের উপরে, আপনার অনেক ইনভেস্টার আছে দে লিভ অন দ্য ডিভিডেন্ট, আমাদের দেশে না সারা পৃথিবীতে। এই ডিভিডেন্টের উপরে যারা নির্ভরশীল ছিলেন তাদের জন্য তো অত্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম। আর তাছাড়া আপনার যারা ইনভেস্ট করেছে যদি ডিভিডেন্ড না দেয় তাহলে তো এটা প্রাইস উইল কিপ অন গোয়িং ডাউন, রাইট? এবং সেটাই আমরা দেখতে পেয়েছি যে অনেক শেয়ারই পার ভ্যালুর নিচে চলে আসছে। তো ইন টোটাল যদি আমরা বলি তাহলে বলবো যে ইটস এ ব্যাড অ্যান্ড difficult, challenging situation for the banks and for the investors and for the market. আগামীতে বেশ কয়েকটা আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়ন করা হবে এবং পাশাপাশি 5 ব্যাংককে একীভূত করার পর থেকে সেই ধোঁয়াশা এখনও কাটছে না। আমানতকারীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে এবং সেটা নিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে ব্যবস্থা গ্রহণ করবে। তো এত সব কিছু ধোঁয়াশার মাঝখানে কি পরিস্থিতি হতে পারে পুঁজিবাজার, বা এইসব ঘটনার প্রবাহ ঠিক কতটা প্রভাব ফেলতে পারে পুঁজিবাজারে? পুঁজিবাজারে তো আপনার ধরেন অলরেডি প্রভাব পড়ে গিয়েছে। আপনি দেখেন যে 5টা ব্যাংকের শেয়ার বলা হচ্ছে শূন্য, মানে এইগুলি আর লিস্টিং মানে অটোমেটিকলি ডিলিস্টেড হয়ে গেছে। যে যারা শেয়ার হোল্ডার তাদের এখন ধরেন আপনার নিঃস্ব। হ্যাঁ, তো এটার তো একটা কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট থাকবে। এখন অন্য যেই ব্যাংকগুলিতে লিজিং কোম্পানিতে বিনিয়োগ আছে তারা কনসার্ন যে ওরা বিনিয়োগটা রাখবে কি রাখবে না। অ্যাট দ্য সেম টাইম আপনি ডিপোজিটের কথা চিন্তা করেন যে আপনি টাকা রেখেছেন ব্যাংকে ফর ইয়োর সেফটি অ্যান্ড সিকিউরিটি, এখন আপনার টাকার জন্য আপনাকে যে মিটিং করতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে। সো ইটস এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন ফর এভরিওয়ান, ফর দ্য ডিপোজিটার্স, ফর দ্য মার্কেট, ফর দ্য ইনভেস্টার্স। সো এটা থেকে বেরিয়ে আসাটা উইল টেক সাম টাইম, কিন্তু বেরিয়ে আসতে হবে। কারণ এই যে আপনি যেটা বলেন 5টা ব্যাংকের ধোঁয়াশা, তো এটা তো একটা রেজুলেশন করতে হবে। যে এখন ধরেন কেয়ারটেকার গভর্নমেন্ট বলছে যে 5টা ব্যাংক মিলে একটা ব্যাংক, তো এখন একটা বেইল আউট প্যাকেজ করেছে যে 37,000 কোটি টাকা পেইড হবে, 20,000 টাকা বলছে দিবে। এই গভর্নমেন্ট এখন এসে কি ওইটা কন্টিনিউ করবে নাকি আগের ফর্মে ফিরতে যাবে, বাট এটার একটা ডিসিশন হওয়া দরকার। অ্যাট দ্য সেম টাইম যে লিজিং কোম্পানিগুলি অবসায়ন, সেগুলি কি নিয়ে আর ধরেন আপনার পরীক্ষা নিরীক্ষা করার সময় নেই। সেখানে কোনো না কোনো ফর্মে ডিপোজিটার এবং শেয়ার হোল্ডারদেরকে একটা কম্পেনসেট করে আমার মনে হয় যে উই শুড মুভ ফরওয়ার্ড। আপনি যেমনটা বলছিলেন যে যারা এই 5 ব্যাংকে বিনিয়োগ করেছে তাদের বলা যায় নিঃস্ব হওয়ার মতো অবস্থা, বা তাদের ওই অর্থ ফেরত পাওয়ার যে আশাটা সেটা এখন একেবারে নাই বললেই চলে, এমনটাই বলছেন। আর পাশাপাশি এইসব ব্যাংকে যারা আমানতকারী রয়েছে তারাই অর্থ পাচ্ছে না। তো তাদের জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন স্কিম চালু করতে চাচ্ছে বা বিভিন্ন পরিকল্পনা করছে, কিন্তু যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিল তাদেরকে নিয়ে কোনো চিন্তাভাবনা সরকারের আছে কিনা? এখন পর্যন্ত আমরা তো বলে আসছি যে তাদের জন্য চিন্তা ভাবনা থাকা উচিত, বিকজ ইট ইজ ভেরি আনফেয়ার। যে আমি আবারও বলছি যে আপনি যখন ব্যাংকে ইনভেস্ট করেন তখন আপনি ধরে নিচ্ছেন যে আপনার সেফগার্ড হিসাবে বাংলাদেশ ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা সেন্ট্রাল ব্যাংকের তদারকি থেকে থাকার পরেও এটা বিনিয়োগকারীদের সুরক্ষা করেনি। তো সেখানে তো একটা ফেলিওর আছে, রেগুলেটরি ফেলিওর তো আছে। সেটার আপনার আনফর্চুনেট ইভেন্টটা যাতে ইনভেস্টাররা ভিক্টিমাইজ না হয় সেটার দিকে আমার মনে হয় যে সেন্ট্রাল ব্যাংক এবং গভর্নমেন্ট একটু নজর দেওয়া উচিত। এই যে আর্থিক খাতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের সামনে কি করণীয় থাকতে পারে বা কি করা উচিত বলে মনে করছেন? সরকার যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কনফিডেন্সটাকে রিবিল্ড করা, রিগেইন করা। এখন যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, কিন্তু আর হবে না, আমরা আশা করি যে আর হবে না। এবং ধরেন আমরা যদি দেখি যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, বর্তমান সরকার আসলো, যে আমরা আশা করি না কোনো দিন বাংলাদেশে ব্যাংক লুটপাটের কাহিনী শুনবো। অফকোর্স আপনার বিজনেস লস হবে, আপনি যদি 10টা লোন ডিসবার্স করেন এর মধ্যে একটা ফেল করতে পারে, দ্যাটস এ বিজনেস লস, রাইট? কিন্তু ব্যাংক লুটপাট করে যেভাবে হয়েছে সেটা আর হবে না। এই গভর্নমেন্টের প্রধান কাজই হবে টু রিগেইন দ্য কনফিডেন্স অফ দ্য ইনভেস্টার্স অ্যান্ড দ্য ডিপোজিটার্স। এবং আমার মনে হয় যে সেন্ট্রাল ব্যাংকের যা কাজ আমরা দেখতে পাচ্ছি যে সরকার ওই দিকেই যাচ্ছে।
এই যে বাজার নিয়ে সরকারের কেমন পরিকল্পনা দেখছেন, যেহেতু ইন্টারিমের সময় বেশ কিছু পরিকল্পনা করা হয়েছিল যেটা বাস্তবায়ন হয়নি, এবং এরপর বলা হচ্ছিল যে নির্বাচিত সরকার আসার পরে বাজারের পরিস্থিতি পরিবর্তন হবে, উন্নতি হবে। তো সেই উন্নতিটা কতটুকু এগিয়েছে বা সামনের দিনগুলোতে কেমন হতে পারে সরকারের পরিকল্পনা এই বাজারকে উত্তরণের জন্য? সরকারের পরিকল্পনার মধ্যে ধরেন যেটা থাকবে আমরা আশা করেছিলাম এবং আমাদের দাবি ছিল যে ফার্স্ট রিফর্ম উইদিন দ্য এসএসসি, এবং সেটা আমরা আশা করছি যে উইদিন এ উইক অর সো আমরা দেখতে পারবো খুব শিগগিরই যে এসএসসি রিফর্ম মানে কমিশনটা আগে প্রথমে রিকনস্টিটিউট হবে এবং তারপরে নতুন কমিশন এসে যে সরকারের যে ম্যানিফেস্টো আপনি যদি দেখেন যে বর্তমান সরকার বিএনপি আসার আগে ওনাদের ম্যানিফেস্টোতে দীর্ঘ একটা চ্যাপ্টারই ছিল অন দ্য ক্যাপিটাল মার্কেট। এই যে ম্যানিফেস্টোতে যে কমিটমেন্ট ছিল সেগুলি যদি এই বর্তমান যে নতুন কমিশন হবে ওনারা এসে ইমপ্লিমেন্ট করে, আমার মনে হয় যে দ্যাট ইজ মোর দ্যান এনাফ ফর দ্য মার্কেট টু গেট হোয়াট দে হ্যাভ বিন আস্কিং ফর। যে আমরা অনেক বড় কিছু যে মার্কেট চাচ্ছে তা না, যে কমিটমেন্টগুলি ছিল সেগুলি আমরা আশা করি নতুন কমিশন আসবে মানে রিফর্মটা কন্টিনিউ করতে হবে, অ্যান্ড দেন যে আদার যে মার্কেট অপারেশন, নতুন ব্রিঙ্গিং নিউ শেয়ার্স, ব্রিঙ্গিং নিউ আইপিওস, ব্রিঙ্গিং ফরেন ইনভেস্টার্স, দিজ আর অল কনসিকুয়েন্স। প্রথমে হচ্ছে যে আপনার রিফর্মটা কন্টিনিউ করতে হবে, কমিশনটাকে নতুন করে সাজাতে হবে। এই বিদেশি বিনিয়োগকারীর কথা আপনি বলছিলেন, শেষ একটা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তিকরণ খুবই কম, তাদের উপস্থিতি খুবই কম দেখা যায়। এটা নিয়ে নির্দিষ্টভাবে সরকারের কোনো পরিকল্পনা থাকা দরকার আছে কিনা, যে ভালো কোম্পানি পুঁজিবাজারে আসা নিয়ে? এটা অলরেডি আপনার কাজ শুরু হয়েছে। আমি যেটা বলতে পারি যে ধরেন এসএসসি থেকে একটা নতুন আইন হচ্ছে যেটাকে আমরা বলছি যে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, পিআইই, সারা পৃথিবীতে এটা আছে যে সেখানে বেসরকারি কোম্পানি আপনি যদি হন তাহলে আপনাকে মোটামুটিভাবে লিস্টেড কোম্পানির কাছাকাছি পরিমাণ কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, এবং সেটা যদি করে এবং একটা ধরেন ট্যাক্স গ্যাপ যেটা বিটুইন দ্য লিস্টেড অ্যান্ড নন লিস্টেড পাবলিক কোম্পানিজ আর প্রাইভেট কোম্পানিজ, এই গ্যাপটা যদি বড় হয় অ্যাজ অ্যান এনকারেজমেন্ট টু দ্য লিস্টেড কোম্পানিজ, তাহলে আপনার আমার মনে হয় যে আপনি যেই কনসার্নটা মানে আপনার যে কনসার্ন সেটা আমারও কনসার্ন, সেটা সবারই কনসার্ন, যে সেখানে আপনার ভালো কোম্পানিগুলি, বিদেশি কোম্পানি অপারেটিং ইন বাংলাদেশ, তাদেরকে দে হ্যাভ টু কাম টু দ্য মার্কেট। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, পুঁজিবাজারের ব্যাংকের লভ্যাংশ এবং পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম।